সরকারের একটা নতুন প্রকল্প এসেছে আর সেটা নিয়ে এরই মধ্যে শুরু হয়ে গেছে জোরদার আলোচনা। তো চলুন গভীরে গিয়ে দেখি ব্যাপারটা ঠিক কী। আসলে পুরো বিতর্কের মূলে রয়েছে একটাই নিয়মটা হলো, যদি কেউ কৃষক হিসেবে সরকারি কোনো সাহায্য পান, তাহলে তিনি কিন্তু এই নতুন বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন না। এখানেই বেঁধেছে গোল। পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝতে আমরা কয়েকটা ধাপে আলোচনাটা ভাঙব। শুরু করা যাক একেবারে মূল বিতর্কটা দিয়েই। দেখুন, এই প্রকল্পটা ঘোষণা করা হয়েছিল একটা আর্থিক সহায়তা হিসেবে, কিন্তু এর একটা নির্দিষ্ট নিয়মই ফেয়ারনেস বা ন্যায্যতা নিয়ে একটা বড় প্রশ্ন তুলে দিয়েছে, আর বিতর্কও হচ্ছে সেই কারণে। সাধারণ মানুষের প্রশ্নটা খুব সহজ। তারা অন্যান্য প্রকল্পের উদাহরণ দিয়ে বলছেন, মহিলারা তো লক্ষ্মীর ভাণ্ডার আর কৃষক বন্ধু দুটোই একসঙ্গে পেতে পারেন, তাহলে যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে এই নিয়মটা আলাদা কেন করা হলো? বেশ, বিতর্ক তো হলো। এবার চলুন প্রকল্পের একদম ভেতরের তথ্যে নজর দেয়া যাক। মানে যুবসাথী প্রকল্পটা ঠিক কী, কারা আবেদন করতে পারবেন কিভাবে, এইসব আর কি। এই প্রকল্পে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেয়া হবে। তো যোগ্যতার মূল শর্তগুলো কি কি? বয়স হতে হবে ২১ থেকে ৪০-এর মধ্যে, অন্তত মাধ্যমিক পাশ হতে হবে, আর সবচেয়ে জরুরি, আবেদনকারীকে বেকার হতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হওয়া তো আবশ্যক বটেই, আর পুরুষ মহিলা সবাই এর জন্য আবেদন করতে পারবেন। এখানে একটা খুব জরুরি বিষয় মনে রাখতে হবে, এই সুবিধা কিন্তু সারা জীবনের জন্য নয়। আপাতত এই প্রকল্পটা ৫ বছরের জন্য চালু করা হয়েছে। পরে অবশ্য ভেরিফিকেশনের পর মেয়াদ বাড়তেও পারে। চলুন এবার আবার সেই মূল আলোচনায় ফেরা যাক, যা নিয়ে এত কথা হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগীদের কেন বাদ দেয়া হলো? এর পেছনে সরকারের যুক্তিটা ঠিক কী হতে পারে? আচ্ছা, সরকারের দিক থেকে দেখলে যুক্তিটা হয়তো বেশ সোজাসাপটা। কৃষক বন্ধু কে পান? যার জমি আছে, যিনি চাষ করে আয় করেন, অর্থাৎ তিনি একটা আয় উৎপাদনকারী কাজে যুক্ত আছেন। আর এটাই সম্ভবত সরকারি যুক্তির মূল ভিত্তি। কৃষিকাজকে এক ধরনের কর্মসংস্থান হিসেবেই দেখা হচ্ছে। তাই একজন কর্মরত কৃষক তো আর একই সাথে বেকার হতে পারেন না, তাই না? এই পুরো নীতিটা আমাদের একটা খুব নির্দিষ্ট প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রশ্নটা হলো, সরকারের চোখে বেকার এই শব্দটার আসল মানেটা কি? তাহলে ভাবুন, যদি একজন কৃষককে বেকার বলে ধরা না হয়, তাহলে বেকার ঠিক কারা? যা বোঝা যাচ্ছে তাতে বেকারের সংজ্ঞাটা বেশ সংকীর্ণ। মানে কৃষক তো বটেই, ছোট ব্যবসায়ী, টোটো চালক বা বেসরকারি সংস্থায় কর্মরত, এমনকি যার সামান্য কোনো আয়ের উৎস আছে, তাকেও টেকনিক্যালি বেকার হিসেবে ধরা হচ্ছে না। তার মানে এই প্রকল্পের আসল লক্ষ্য সম্ভবত সেই সব মানুষ যাদের নিজস্ব আয়ের কোনো উৎসই নেই, মানে যার আয় আক্ষরিক অর্থেই শূন্য। আচ্ছা, বিষয়টা আরও একটু জটিল হয়ে যায় যখন আমরা রাজ্যের অন্যান্য চালু প্রকল্পগুলোর কথা ভাবি। তখন একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। একটা উদাহরণ ভাবা যাক। ধরুন একজন মহিলা ২১ বছর বয়সে যুবাসাথী প্রকল্পের টাকা পেতে শুরু করলেন। আবার ২৫ বছর বয়সে তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্যও যোগ্য হয়ে গেলেন। তখন তাকে হয়তো যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ একটা স্বল্পমেয়াদী সুবিধার জন্য দীর্ঘমেয়াদী সুবিধাটা হাতছাড়া হয়ে যেতে পারে। এটা একটা বড় দ্বিধা। কিন্তু নিয়মটা কিন্তু খুব পরিষ্কার। যদি কেউ কৃষক বন্ধু, লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতার মতো অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তাহলে তিনি যুবসাথীর জন্য আবেদন করতে পারবেন না। সবশেষে চলুন একটু বড় প্রেক্ষাপটে বিষয়টা ভাবা যাক। মানে সরকারি অর্থব্যবস্থা এবং এই নীতির ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমাদের মনে রাখতে হবে, যে কোনো সরকারের বাজেট কিন্তু অফুরন্ত নয়। একটা পরিবারের যেমন আয়-ব্যয়ের হিসেব থাকে, রাজ্যেরও থাকে। তাই কত টাকা আছে তার ওপর ভিত্তি করেই ঠিক হয় কতজনকে সাহায্য করা সম্ভব। আর এখানেই আমাদের জন্য একটা শেষ প্রশ্ন থেকে যায়। সরকারি নীতি তো আর পাথরে খোদাই করা নয়, তাই না? সময়ের সাথে পরিস্থিতি বদলায়। তাহলে আজকে যে নিয়মটা এত কঠোর বলে মনে হচ্ছে, ভবিষ্যতে কি সেটাই আবার আলোচনার বিষয় হয়ে উঠতে পারে না? ভাবার মতো বিষয় কিন্তু।